ডেমোক্রেসিতে অংশগ্রহণ করা, ভোটিং সিস্টেমে অংশগ্রহণ করা, ইলেকট্রাল পলিটিক্সে অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকেই রাজনীতির ময়দানে এসেছি। আস্তে আস্তে আমার পরিবারে অন্যান্য আরও যারা পিছিয়ে যারা আছেন তারা আসছেন, এটা আমি স্বাগত জানাচ্ছি। তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেলেন, ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, এটা নিয়ে অনেক চর্চাও। এতটুকু বলবো যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল, যেই দলের অপদার্থতার জন্য, যেই দলের ব্যর্থতার জন্য, নোংরামির জন্য, চুরির জন্য যে 26,000 চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে অনেক যোগ্য আছে, আজকে যোগ্যগুলো রাস্তায় বসে। যেই দলের জন্যই আনিসকে খুন হতে হলো, যেই দলের সর্বোচ্চ নেত্রী বলেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে, সেরকম একটি দলের নাম লিখানোর জন্য উনি একটু সমালোচিত হচ্ছে। প্রকাশ করছেন খুব ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলছেন যে কাসেম সিদ্দিক কখন কি বলেন ঘটনার বিভিন্ন করেছেন এবং এদের মনে হয় খুব বেশি রুজি রোজগার। আমার থেকে গুটি কয়েক তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে, সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি, আপনারা জানেন ভালো করে। সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হ্যালো হয়। গতকালকে আমাকে এইরকম বেশ কয়েকজন ফোন করে তারা ক্ষোভের সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি, এত স্যাক্রিফাইস করছি, হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল, এটা কি গণতন্ত্র? আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা, তারাই কথা বলে রাখি। শওকত মোল্লা সাহেবও খুব প্রকাশ করছে যে শওকত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিংয়ে নিরীহ মানুষের উপর অত্যাচার, শুধু নয় ভাঙড়ের মানুষের উপর অত্যাচার, মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে, সেও পদ পেল না। তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন? তিনি আমাকে অকপটে উত্তর দিলেন, দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ কখন কাকে বসিয়ে দেওয়া বোঝা মুশকিল। তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি, এই প্রশ্নটা যদি সুব্রত বক্সী মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত, উনি আমার মনে হয় 5 মিনিট মাথা চুলকাবে, তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না। মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে থাকে, একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। শওকত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে, কারণ যে কাসেম সাহেবের সম্পর্কে, ভাইজান সম্পর্কে শওকত মোল্লা এতদিন আক্রমণ করেছে, বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাসেম ভাইজান শওকত মোল্লার অনেক ওপরে বসছে, কাসেম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে, ফলে ওনার একটু ফাটবেই। মোটেও ওটা ভাঙন না। পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে, কিন্তু রাজনৈতিকভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে, যে দলকে ইচ্ছা পছন্দ করছে, সে সেখানে যেতেই পারে। তবে কাসেম ভাইজান তৃণমূলে যাওয়াটা, একটা দুর্নীতিগ্রস্ত দলে যাওয়াটা পশ্চিমবাংলার মানুষ এটা ভালোভাবে মেনে নিতে পারছে না। এখন বাংলাদেশ কথা বলছিলেন, আজকে মুখ্যমন্ত্রী আসবেন, জিজ্ঞেস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনাদের দলের পছন্দ জেনারেল। দেখুন ওটা তো একটা রাজনৈতিক কোশ্চেন, আর এখানে মুখ্যমন্ত্রী হিসাবে আসছেন, তিনি দলের প্রধান হিসাবে আসলে তাকে এই কথাটা আমি নিশ্চিতভাবে সুযোগ পেলে জিজ্ঞাসা করতাম। তবে এখানে সুযোগ পেলেও আমি সে কথা জিজ্ঞাসা করবো না, কারণ এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে বিধানসভায় আসছে। কোনো সময় যদি নবান্নে যাওয়ার সুযোগ হয়ে যায়, যদি হয়, তাহলে ওখানে গিয়ে যদি সময় পাই তাহলে জিজ্ঞাসা করবো। আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থীও হয়, আমি এটা চাই, আমি অন্য কাউকে চাইছি না। আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থীও। তবে একটা কথা জানিয়ে রাখি, পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরাতে শুরু করেছে, কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না, কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে। মুসলিম তোষণের নামে মুসলমানদের শোষণ করা হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপির সহযোগিতা নিয়ে, শুভেন্দু অধিকারীর সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জির সরকার মুসলমানদের উপরে আক্রমণ চালিয়ে আসছে। কখনো ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে
জেল খাটানো হচ্ছে, তো কখনো দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে। ফলে পশ্চিমবাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কাউকে নিয়ে এসে যদি মনে করে এই ভাঙাবাদ জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে, সেটা বিদ্যা হবে। এই যে আপনি যখন ফেসবুক করছেন তখন সরকার সাহেব বলে রাজনীতির কোনো আমার সাথে কথা হয়নি, কারণ হচ্ছে আমি আপনাদের কোশ্চেনের উত্তর দিচ্ছি না। আসলে সরকারবাবু তার জানি সৌজন্য বিনিময় যখন ব্যাপারটা হচ্ছে আপনাদের দিকে হয়তো হাসতে পারেন, এখন শওকত সাহেবও নিজে ভাবছেন যে এতদিন নওশাদ সিদ্দিকী সাহেবের পেছন মানে তাকে ডিস্টার্ব করে তার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে, তার নামে মিথ্যা মামলা দিয়ে, শুধু তাই নয়, ভাঙড় ডিভিশনের একাধিক থানার অফিসারদেরকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মঞ্চে বসিয়ে দিতে পেরেছেন যে শওকত সাহেব, সেই শওকত সাহেব এখন ভাবছে তাকে আবার শাসন করবে কাসেম সিদ্দিকী ভাইজান। ওই জন্যই হয়তো হাসিটা দুঃখের হাসি আসছে না সুখের হাসি আসছে, তাকে জিজ্ঞাসা করুন আপনারা। আপনি খুশি কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগদান? দেখুন, একটা অন্য রাজনীতি দলে গেছে, আমি তৃণমূলের কংগ্রেসের চরম বিরোধী, বিজেপি চরম বিরোধী, খুশি হওয়ার প্রশ্ন আসবে কেন? তবে হ্যাঁ, রাজনৈতিকভাবে আমি তাকে স্বাগত জানাবো, রাজনৈতিক ময়দানে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য। এরপরে কাসেম সিদ্দিকীর কথা হয়েছিল আপনার? না, আমার হয়ে ফুরফুরা শরীফের বিদ্যালয়ের রাজনীতি আছে, এটা কি খুব ভালো সংকেত নাকি অন্য কোনো সংকেত? অসুবিধা কোথায়? আমি তো মনে করি আরো বেশি বেশি করে যারা ধর্মীয় গুরু তাদের রাজনীতিতে আসা দরকার। রাজনীতিকে বাইরে থেকে কন্ট্রোল করার থেকেও সরাসরি রাজনীতিতে আসে। বাইরে থেকে কন্ট্রোল করলেই বেশি নোংরামি হয়। সে যখন কাউকে পদ্মশ্রী প্রাইজ দিয়ে নিয়ে যে চর্চা হয়েছিল, এইগুলো যেমন চর্চা হচ্ছে, এটা থেকে সরাসরি রাজনীতি করে। মানে বাইরে থেকে কাকে ইঙ্গিত করছেন? রাজনীতিকে আহ্বান জানাবেন রাজনীতিতে আসার আমি সকলকে আহ্বান জানাবো।